রেখে গেছি কিনা? না স্যার, সারা কিছু বাদ রাখেননি। আর একটা তো এইচডব্লিউ দিছিলেন। এইচডব্লিউ কি দিছি সেটা মনে আছে? ওই যে স্যার হাড়ের যে আর ভাঙ, ভাঙা স্যার। হ্যাঁ, অস্থির যে বিভিন্ন প্রকার ভাঙা আছে, সরল অস্থিভঙ্গ, যৌগিক অস্থিভঙ্গ, জটিল অস্থিভঙ্গ, মচকানো, এগুলোর লক্ষণ কি কি, এগুলোর প্রাথমিক চিকিৎসা কি কি, এগুলো যদি তোমরা নোট করো একটু, তাহলে কি আর অস্থি চ্যাপ্টারে আমরা কোনো কিছু রেখে গেছি বলে চোখে পড়ে? না স্যার বই থেকে আরো বেশি করছেন। তাহলে আমরা আজকে প্রাণী বিজ্ঞানের 11তম অধ্যায় জিন তত্ত্ব এটা শুরু করতে চাই। তবে তোমরা একটা কাজ করবা, তোমরা এই অস্থি চ্যাপ্টারের উপরে একটা এমসিকিউ পরীক্ষা দিবা। অনলাইনে তো সিকিউ পরীক্ষা নেওয়া কঠিন, কিন্তু এমসিকিউ পরীক্ষা নেওয়া কঠিন না। এমসিকিউ একটা পরীক্ষা আমি তোমাদের নিব, ঠিক আছে? আগের মতোই প্রশ্ন দিয়ে দিব, তোমরা আবার অ্যান্সার লিখে ছবি তুলে আমাকে পাঠাবা। তো সেটার জন্য একটা প্রস্তুতি নিতে থাকো তোমরা, একদম সেই অস্থির প্রথম থেকে শুরু করে অস্থি চ্যাপ্টারের একদম শেষ পর্যন্ত। সেখানে লিভার সিস্টেম আছে, তোমার কি বলা যায়, এমনকি ওই যে অস্থি ভাঙা, ওগুলোও থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, কোনো কিছু বাদ যাবে না। এরকম ভাবে একটা প্রস্তুতি নাও। আমরা আজকে হচ্ছে বোধহয় মঙ্গলবার নাকি, না স্যার আজকে হচ্ছে তোমার সোমবার নাকি? সোমবার আজকে। তাহলে আমরা আগামী শুক্রবার একটা এমসিকিউ পরীক্ষা দিব, এটা আমরা একটা টার্গেট করি, কি বলি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই একটা ব্যাপক প্রিপারেশন নাও। আগামী শুক্রবারে আমরা অস্থি চ্যাপ্টারের একটা, এমন ভাবে প্রতিটা পাঠ পড়ছে মানে অনেক নাম ক্লাসই মুখস্থ হয়ে গেছে, এখনো অনেকটা ক্লাসে মুখস্থ হয়ে গেছে। এখন সেটা আমরা এ ট্রি ইজ নেম বাই দ্য ফ্রুট, আমরা ভালো পড়তে পারছি না খারাপ পড়তে পারছি সেটা আমি প্রমাণ চাই পরীক্ষার সময়। হ্যাঁ, যদি আমি দেখি যে না তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তাহলে বুঝবো যে হ্যাঁ আমি মোটামুটি পারছি, চেষ্টা করছি, তোমরাও ধরতে পারছো। তো ঠিক আছে, আমরা এখন কিন্তু ক্লাসে আজকে উপস্থিতি অনেক কম, কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। আজকে ক্লাসে এত উপস্থিতি কম কেন? আজকে যে আমরা চ্যাপ্টার শুরু করব, নটরডেমের তো একজনেরও দেখি না, ওরা তো কেউ নাই। এই এখন একজন আসছে, নাবিল। আর বাকিরা কই? নাবিল ওরা কই? তৌহিদ, সাগর, মুসা ওরা কই? নাবিল জানো ওরা কই? আচ্ছা না, হ্যাঁ হ্যাঁ বলো, কথা বলো, তোমার মাইকটা অন করে কথা বলো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, প্রাণী বিজ্ঞানের 11তম অধ্যায়। হ্যাঁ, আমরা এতদিন ধরে অস্থি চ্যাপ্টার যে পড়লাম সেটা সমাপ্তি টানতে চাই। সমাপ্তি টানার আগে একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের একটা এমসিকিউ পরীক্ষা দিতে হবে। আগামী শুক্রবারে আমরা একটা এমসিকিউ পরীক্ষা দিব অস্থি চ্যাপ্টারের উপরে। পুরো অস্থি, অস্থি, তরুণাস্থি, পেশি, যা কিছু পড়াইছি কোনো কিছু বাদ যাবে না। তো সেই প্রস্তুতিটা তোমরা নিতে থাকো। আর আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করি। আমি চাচ্ছি প্রাণী বিজ্ঞানের 11তম অধ্যায় জিন তত্ত্ব এই চ্যাপ্টার শুরু করতে। কেন? কারণ এই চ্যাপ্টার হয়ে গেলে প্রাণী বিজ্ঞানের সিলেবাস শেষ হয়ে যায়, ঠিক আছে? তো এরপরে থাকবে উদ্ভিদ বিজ্ঞানের মনে হয় 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে টিস্যু আর একটা হচ্ছে শারীরতত্ত্ব। এই কারণে আমরা আজকে প্রাণী বিজ্ঞানের 11তম অধ্যায়টা শুরু করতে চাই। তোমরা একমত আমার সাথে? শুরু করব? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে একটুখানি মন দিয়ে শোনো। অস্থি চ্যাপ্টার যেমন অনেক বড় ছিল এবং অনেক কিছু জানার ছিল, এবং আমরা সাধ্য অনুযায়ী চেষ্টাও করেছি। যদি কেউ পাশাপাশি আরো আমার সাথে সাথে বই, বিভিন্ন রকমের প্লাস কেউ গুগল করে থাকে, সে আমার মনে হয় অস্থিতে অনেক ভালোই অনেক একটা নলেজ সে নিতে পেরেছে। অন্তত ইন্টারমিডিয়েটে যা লাগবে সেই সাফিসিয়েন্ট নলেজ তার হয়ে যাওয়ার কথা। ঠিক তেমনি এই জিন তত্ত্ব অধ্যায় যেটা আমরা পড়বো, অস্থির মতো অত বড় না, অত সময় লাগবে না, একটু কম সময় লাগবে, কিন্তু তারপরেও এই চ্যাপ্টারটাও একেবারে ফেলনা না। জিন তত্ত্ব অধ্যায়টাও তোমরা একটু বই বের করে উল্টায় পাল্টায় দেখো, এটাও মোটামুটি বড় চ্যাপ্টার। আর এইখানে হচ্ছে বোঝার বিষয়। অস্থি চ্যাপ্টার যেমন পুরোটাই ছিল মনে রাখার মতো বিষয়, হ্যাঁ অস্থি চ্যাপ্টার কিন্তু আমি বলবো প্রায় ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে মুখস্থ রাখার, মনে রাখার বিষয়। এই অস্থির নাম কি, এটা দেখতে কেমন, এটা থাকে কোথায়, এটা কি কাজ করে,
এটাই ছিল অস্থি চ্যাপ্টারের মূল থিম। কিন্তু জিন তত্ত্ব অধ্যায় হচ্ছে পুরোটাই হচ্ছে বোঝার বিষয়, এবং তোমরা যদি ক্লাস ঠিক মতো করো, হ্যাঁ, আর বাসায় বসে যদি একটু সাথে ফাঁকে ফাঁকে পড়ো, তাহলে দেখবা যে কোনো গ্যাপ থাকবে না, খুব স্যাটিসফ্যাক্টরিলি আমরা চ্যাপ্টারটা শেষ করতে পারবো। আর যদি ক্লাস মিস দাও, বাসায় বসে একটু যদি স্টাডি না করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার দিয়ে অ্যান্সার করা কঠিন হয়ে যাবে। পরীক্ষার সময় এই চ্যাপ্টার দেখলে ভয় লাগবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে জিন তত্ত্ব চ্যাপ্টারটা আমি যেরকম ভাবে পড়াবো, সেটা অনেকটাই বইয়ের লেখার সাথে মিলবে না, কোনো কিছুই বেশিরভাগই মিলবে না। কিন্তু তুমি বইয়েরটা পড়লে মনে রাখতে অসুবিধা হবে, ওটা একটু ক্রিটিক্যালি লেখা, ওইটাকে আমি সিম্পলি লেখায় দিব, সুন্দর করে সরল ভাষায় লেখায় দিব। এই জন্য তোমার ক্লাস নোটটা অনেক গুরুত্বপূর্ণ হবে। প্রত্যেকটা ক্লাস নোট তোমার অবশ্যই লাগবে। এই ক্লাস নোটটা তুমি যদি অ্যাচিভ করতে পারো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় তোমাকে কেউ আটকাতে পারবে না। আর কথা না বাড়িয়ে শুরু করলাম প্রাণী বিজ্ঞানের 11তম অধ্যায়, জিন তত্ত্ব। ঠিক আছে, মন দিয়ে শোনো। আসলে জিন শব্দের অর্থ কি? এই চ্যাপ্টারের প্রথমে আমাদেরকে কতগুলো সংজ্ঞা পড়তে হবে, সেই সংজ্ঞাগুলো আমি শুরু করতে চাই। হ্যাঁ, কতগুলো কাকে বলে, কি, এগুলো আমাদেরকে একটু আইডিয়া নিতে হবে। সেই আইডিয়া যদি না থাকে, তাহলে আমরা এই চ্যাপ্টার পড়তে পারবো না। সে কারণে আমরা প্রথমেই সেই সংজ্ঞাগুলো আলোচনা করতে চাই। জিন, আমরা তো প্রায় বলি জিন জিন, আসলে জিন কাকে বলে এই বিষয়ে আমাদের কারো ধারণা কি আছে জানি না। দেখি, আমি একটু তোমাদের মাঝ থেকে জানতে চাই। সিফাত, একটু বলো, জিন বলতে তুমি কি বোঝো? স্যার, ওই যে ডিএনএ তে যে 3টা করে ওই কোডন থাকে না, ওই কোডন গুলা যেগুলো হ্যাঁ অর্থ বহন করে, অর্থাৎ প্রোটিন তৈরিতে সহায়তা করে, ওগুলোকে জিন বলে। হ্যাঁ, তুমি একদম মূল জিনিসটাই ধরতে পারছো। তারপরে আমি এর সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমরা তো জানি কোষের ভেতরে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম থাকে, আর ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, তাই না? ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। আর ডিএনএটাকে ধরো আমি বাইরে বের করে এনে যদি তোমাদেরকে দেখাই, তাহলে এই ধরো ডিএনএ এরকম দ্বিসূত্রক, এবং এই ডিএনএ এর যে লম্বা একটা গঠন, তার মধ্যে নির্দিষ্ট কতগুলো জায়গা আছে, যে জায়গাগুলোর ভেতর থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় মেসেঞ্জার আরএনএ তৈরি হয়। তোমরা যদি বোটানির প্রথম চ্যাপ্টার পড়ে থাকো, সেখানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা তোমরা পড়েছো। ট্রান্সক্রিপশন আসলে কি? এই ডিএনএ এর ভেতরে একটা গোপন ভাষা আছে। গোপন ভাষাটা আর কিছু না, ধরো ডিএনএটাকে আমি সোজা করে ফেললাম, দুইটা সুতা তো থাকে, এই মনে করো দুইটা সুতা, আমি পেঁচানো থাকে, প্যাচটা খুলে দেখালাম। আমরা তো জানি অসংখ্য নিউক্লিওটাইড নামক গাঠনিক একক দিয়ে প্রত্যেকটা সুতা তৈরি হয়। এই জন্যই ডিএনএ এর দুইটা সুতাকে বলা হয় পলিনিউক্লিওটাইড সুতা। এই গোল গোল এগুলো হচ্ছে নিউক্লিওটাইড। এখন নিউক্লিওটাইডের ভিতরে কি থাকে? নিউক্লিওটাইডের ভিতরে শর্করা থাকে, ফসফরিক অ্যাসিড থাকে বা ফসফেট বলে যেটাকে, আর নাইট্রোজেন যুক্ত ক্ষার থাকে। তিনটা জিনিস মিলে তৈরি হয় নিউক্লিওটাইড। এখন শর্করা এবং ফসফরিক অ্যাসিড এটা কমন, কিন্তু নাইট্রোজেন যুক্ত ক্ষার এক একটা নিউক্লিওটাইডের ভিতরে এক এক রকম। মনে করো এই নিউক্লিওটাইডের ভিতরে নাইট্রোজেন যুক্ত ক্ষার আছে অ্যাডেনিন, এটাই মনে করো আছে থাইমিন, এটা মনে করো আছে সাইটোসিন, এটা আছে গুয়ানিন, এটা মনে করো আছে গুয়ানিন, এটাই সাইটোসিন, এটাই অ্যাডেনিন, এটাই থাইমিন, এইভাবে থাকে। একটা সুতার নিউক্লিওটাইডের ভিতরে এই যে নাইট্রোজেন যুক্ত ক্ষার যেভাবে আছে, এটাকে বলে বেস সিকোয়েন্স। বেস মানে ক্ষার। তাহলে অপর সুতাটায় এর বিপরীত বেস থাকবে কিরকম? এখানে অ্যাডেনিন থাকলে এখানে থাইমিন থাকবে, থাইমিন থাকলে অ্যাডেনিন থাকবে, সাইটোসিন থাকলে গুয়ানিন থাকবে, গুয়ানিন থাকলে সাইটোসিন থাকবে, এখানে গুয়ানিন থাকলে সাইটোসিন, সাইটোসিন থাকলে গুয়ানিন, অ্যাডেনিন থাকলে থাইমিন, থাইমিন থাকলে অ্যাডেনিন, এভাবে থাকবে। এবং এই বেসগুলো আবার একটার সাথে আরেকটা এরকম মুখোমুখি ভাবে জোড়া লাগানো থাকে, যুক্ত করা থাকে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। এইভাবে কিন্তু ডিএনএ এর গঠনটা তৈরি হয়। এই যে বেসগুলো সাজানো আছে, যেটাকে আমরা বেস সিকোয়েন্স বলি, এর মধ্যেই পাশাপাশি অবস্থিত তিনটা বেস, এর মধ্যে একটা গোপন সংকেত আছে। পাশাপাশি বিদ্যমান যে তিনটা বেস, তার মধ্যে একটা গোপন সংকেত আছে। বুঝতে পারছো? এখন এই ডিএনএ এর ভেতরেই
কিছু জায়গা আছে, মনে করো এটা হচ্ছে এরকম একটা জায়গা, যে জায়গার মধ্যে এমন গোপন সংকেত আছে যে গোপন সংকেতটা খুব অর্থবহ, খুব ইম্পর্টেন্ট। তখন কি করবে, তখন এইখানকার ডিএনএ ট্রান্সক্রাইব হয়ে, ট্রান্সক্রিপশন করে, তোমরা জানো নিশ্চয়ই ডিএনএ তে যে দুইটা সুতা থাকে, তার একটা সুতা যদি হয় 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে অপর সুতাটা হবে 3 প্রাইম টু 5 প্রাইম। এরকম দুইটা সুতা থাকে ডিএনএ এর ভেতরে, একটা সাপেক্ষে আরেকটা উল্টানো। এটা 5 প্রাইম টু 3 প্রাইম, এটা 3 প্রাইম টু 5 প্রাইম। এবং তখন কি হবে, ট্রান্সক্রিপশন একটা প্রক্রিয়া আছে, যেটা আমরা বোটানির প্রথম চ্যাপ্টারে পড়েছি। এই প্রক্রিয়ার মাধ্যমে যে সুতাটা 3 টু 5 প্রাইম আছে, ওই সুতাটার ভেতর থেকে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। যেমন এইটুকু জায়গার ভেতর দিয়ে একটা মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। এই হচ্ছে মনে করো সেই মেসেঞ্জার আরএনএ। এটার নাম মেসেঞ্জার আরএনএ, কারণ ডিএনএর এই সুতাটার ভেতরে যে গোপন ভাষা বা মেসেজ আছে, ও সেটা কপি করে নিয়ে আসে। কিভাবে নিয়ে আসে, এইখানে যদি গুয়ানিন থাকে তাহলে এখানে থাকবে সাইটোসিন, সাইটোসিন থাকলে এখানে থাকবে গুয়ানিন। একটু লাইনে থাকো। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এইভাবে কিন্তু বেস গুলো সাজানো থাকবে। ডিএনএর এখানে গুয়ানিন আছে, এখানে সাইটোসিন থাকবে, সাইটোসিন থাকলে গুয়ানিন থাকবে, গুয়ানিন থাকলে সাইটোসিন থাকবে, থাইমিন থাকলে অ্যাডিনিন থাকবে, অ্যাডিনিন থাকলে কিন্তু থাইমিন থাকবে না, ইউরাসিল থাকবে। কেন, কারণ এটা তো আরএনএ, আরএনএ এর মধ্যে কখনো থাইমিন থাকে না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এইভাবে একটা আরএনএ, আরে যন্ত্রণা, হ্যালো, কি যন্ত্রণা, এইভাবে একটা আরএনএ তৈরি হবে। এই আরএনএটার নাম কি, মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএটা তৈরি হয়েছে যে জায়গা থেকে, ওই জায়গাটার নাম জিন। এই মেসেঞ্জার আরএনএটা ডিএনএ এর যে জায়গা থেকে তৈরি হবে, ওই জায়গাটার নাম জিন। এইভাবে ডিএনএ এর মধ্যে মাঝে মাঝে কিছু দূর পর পর এরকমের জিন থাকে, যে জায়গা থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, ওই জায়গাটার নামই হচ্ছে জিন। তাহলে এই মেসেঞ্জার আরএনএটা তৈরির পরে কি হবে, এই এটা ধরো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে আছে ক্রোমোজোম, এটা ক্রোমোজোম, ক্রোমোজোমের ভেতরে আছে ডিএনএ। ওই ডিএনএ থেকে যখন এরকম, ডিএনএ তো বিভিন্ন জায়গায় জিন থাকে, এখানে আছে এখানে আছে এখানে আছে, প্রত্যেকটা জায়গা থেকে এরকম মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। যত জায়গায় জিন আছে সব জায়গা থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। তারপরে এই নিউক্লিয়াসের যে গায়ে ছিদ্র আছে, নিউক্লিয়ার রন্ধ্র, সেখান থেকে এই মেসেঞ্জার আরএনএ গুলো বাইরে বের হয়ে আসবে, মেসেঞ্জার আরএনএ গুলো বাইরে বের হয়ে আসবে। বের হয়ে এসে কি করবে, কোষের ভেতরেই, নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের মধ্যে একটা অঙ্গাণু আছে যার নাম রাইবোজোম। এই মেসেঞ্জার আরএনএটা ওই রাইবোজোমের মধ্যে ঢুকবে, এই মনে করো ঢুকলো। রাইবোজোম তখন কি করবে, এই মেসেঞ্জার আরএনএর ভেতরে যে গোপন সংকেত আছে, এই 3টা করে নাইট্রোজেন যুক্ত ক্ষার, এটার মধ্যে একটা গোপন সংকেত, 3টা করে নাইট্রোজেন যুক্ত ক্ষার, তার মধ্যে একটা গোপন সংকেত, এটাকে বলা হয় কোডন। কোডন, এই রাইবোজোম কি করবে, ওই কোডন গুলো একটা একটা পড়তে থাকবে, মেসেজটাকে পড়তে থাকবে, এবং সেই অনুযায়ী ট্রান্সফার আরএনএর সাহায্য নিয়ে অ্যামাইনো অ্যাসিড গুলো রাইবোজোমের মধ্যে ঢুকবে, আর একটার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড জোড়া লেগে এরকম প্রোটিন তৈরি হবে, যেটাকে বলা হয় ট্রান্সলেশন। হ্যাঁ, মেসেঞ্জার আরএনএর যে মেসেজ, সেটা যে রাইবোজোম পাঠ করে বা পড়ে, এবং সেই অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড গুলোকে ভেতরে নিয়ে নিয়ে জোড়া লাগিয়ে প্রোটিন তৈরি করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন, ট্রান্সলেশন প্রক্রিয়া কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো জোড়া লেগে লেগে তৈরি হয় প্রোটিন। এক পর্যায়ে এই প্রোটিন গুলো রাইবোজোমের ভেতর থেকে বের হয়ে আসে। ট্রান্সলেশন প্রক্রিয়াটাও আমরা বোটানির প্রথম চ্যাপ্টারে পড়েছি। এইটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের পলিমার। কি অশান্তি, হ্যালো আসসালাম, দেখো কে ফোন দিছে। তাহলে কি হলো, এইভাবে যখন এই অ্যামাইনো অ্যাসিড গুলো পরপর জোড়া লাগে, তখন এই যে জিনিসটা তৈরি হয়, এটাকে বলা হয় প্রোটিন। প্রোটিন, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পাশাপাশি এসে জোড়া লাগলে এটাকে প্রোটিন বলে। এই প্রোটিনটাই তখন হয়ে যায় একটা এনজাইম। এনজাইম, এনজাইমটা তখন কি করে, কোষের মধ্যে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া আছে, যেমন এ একটা পদার্থ, বি একটা পদার্থ, তারা রাসায়নিক বিক্রিয়া করতে চায় না, এনজাইম তখন তাদেরকে বাধ্য করে রাসায়নিক বিক্রিয়া করতে। রাসায়নিক বিক্রিয়া করে ধরো একটা পদার্থ তৈরি হয়, যে পদার্থটা তৈরি হয় সে তখন কোষের একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে।
কোষের একটা কাজ সে নিয়ন্ত্রণ করে। এইভাবে যত এনজাইম তৈরি হবে, সকল এনজাইম বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে কোষের যত কাজ আছে, কোষের কাজ মানে কি? কোষের কাজ মানে হচ্ছে বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের রোল প্লে করা, সেইগুলো নিয়ন্ত্রণ করে এই এনজাইম। আর কোষের কাজ মানে হচ্ছে তোমার কাজ, তোমার বৈশিষ্ট্য কোষের উপর নির্ভর করে, তোমার আকৃতি, প্রকৃতি, গঠন, বৈশিষ্ট্য সবকিছু নির্ভর করে তোমার কোষের উপরে। আর তোমার কোষের সমস্ত আকৃতি, প্রকৃতি, গঠন, বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কোষের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়া হয় তার উপরে। রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? এনজাইম। এনজাইম উৎপাদনটা নিয়ন্ত্রণ করে কে? মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ উৎপাদনটাকে নিয়ন্ত্রণ করে কে? জিন। ডিএনএ এর ভেতরে যে জিন আছে সেই জিন থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হবে। মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে এনজাইম তৈরি হবে। এনজাইম কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করবে এবং যেরকম রাসায়নিক বিক্রিয়া হবে সেই রকমের বৈশিষ্ট্য হবে, সেই রকমের কাজ হবে, আলটিমেটলি ওই রকমের ওই জীবের বৈশিষ্ট্য হবে। বোঝাতে পারছি না পারিনি? কিভাবে জিন একটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এটা বুঝতে পারছো না পারো নাই? হ্যাঁ স্যার পাচ্ছি। পারছো। এই যে ডিএনএ এর মাধ্যমে জিন, ডিএনএ থেকে তৈরি হয় মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএ থেকে এনজাইম, এনজাইম থেকে জিন। বুঝতে পারছো? এই জন্য ডিএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল। মাস্টার মলিকিউল, ওর মধ্যেই সমস্ত তথ্য সংরক্ষিত আছে। আবার ডিএনএ কে অনেক সময় বলা হয় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা, কেন্দ্রীয় তথ্য ভান্ডার। এগুলো বোটানির প্রথম চ্যাপ্টারে এইসব শব্দগুলো আছে। বোটানির প্রথম চ্যাপ্টার আছে না তোমাদের সিলেবাসে? হ্যাঁ স্যার আছে ওইটা। ওই চ্যাপ্টারটা রিভিশন দেওয়া খুব জরুরি। ওটার মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য আছে, অনেক বিষয় আছে। আমরা সিলেবাস তাড়াতাড়ি শেষ করে রিভিশন শুরু করলে ওই চ্যাপ্টারটা তাড়াতাড়ি রিভিশন দিব ইনশাআল্লাহ। তো এইভাবে ডিএনএ এর ভেতরে এমন কিছু সুনির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, কি ব্যাপারে এবার মেসেজ দিল কেন? আচ্ছা, সাদিয়া আবার মেসেজ দিছে সবাইকে জয়েন করার জন্য। যারা জয়েন করার তারা করবে, আর যারা করা বা করার না তারা কখনোই জয়েন করবে না। বুঝতে পারছো? সাদিয়া তুমি চেষ্টা করে কোনো লাভ নাই। হ্যাঁ, পড়াশোনার ব্যাপারে সবাইকে জোর করে কোনো লাভ নাই। সাদিয়া আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। দেখছি তুমি একটা মেসেজ দিছো, আমিও মেসেজ দিছি। আমি অনেককে পার্সোনালি জানি যে এই চ্যাপ্টারের প্রথম দিকের ক্লাস সে পায় নাই, পার্সোনালি আমি তাকে মেসেজ দিছি, দেখলাম সে মেসেজ সিন করছে কিন্তু জয়েন করে নাই। হয়তো তার কোনো ব্যস্ততা আছে বা কি আমি জানি না, এরকম তো ভিন্ন ব্যাপার। সেটা আমরা কথা আর ওদিকে না বাড়াই, আমরা জিনের একটা সংজ্ঞা দিব। এই যে জিন সম্পর্কে আমি যেটা বুঝাইলাম, এটা তোমরা বুঝছো কিনা যারা ক্লাসে আছো? জিন কিভাবে একটা জীবের বৈশিষ্ট্য, জিন কিভাবে একটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এটা বুঝছো কিনা? শৈবাল, তোমার কাছ থেকে জানতে চাই, তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন জিনের একটা সংজ্ঞা দাঁড় করাই। লেখো, ডিএনএ এর যে সকল সুনির্দিষ্ট স্থান থেকে, এই সংজ্ঞা বইয়ের কোথাও পাবে না, ডিএনএ এর যে সকল সুনির্দিষ্ট স্থান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ উৎপন্ন হয় ওই সকল স্থানকে জিন বলে। ডিএনএ এর যে সকল সুনির্দিষ্ট স্থান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় মেসেঞ্জার আরএনএ উৎপন্ন হয় ওই সকল স্থানকে জিন বলে। লিখছ? জি স্যার। ডিএনএ এর যে সকল স্থান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় মেসেঞ্জার আরএনএ উৎপন্ন হয় ওই সকল স্থানকে জিন বলে। দাঁড়ি সাথে লেখো, জিন থেকে উৎপন্ন, জিন থেকে উৎপন্ন এমআরএনএ, এম ছোট হাতের, আরএনএ বড় হাতের, জিন থেকে উৎপন্ন এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ থেকে, জিন থেকে উৎপন্ন মেসেঞ্জার আরএনএ থেকে, দুইবার থেকে দিলে অসুবিধা নাই, জিন থেকে উৎপন্ন মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন বা এনজাইম উৎপন্ন হয়।
দাঁড়ি। জিন থেকে উৎপন্ন মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন বা এনজাইম উৎপন্ন হয়। জিন থেকে উৎপন্ন মেসেঞ্জার আরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন বা এনজাইম উৎপন্ন হয়। লিখছো? জি স্যার। দাঁড়ি। এই এনজাইম সমূহ কোষ তথা জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই এনজাইম সমূহ কোষ তথা জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। লিখছি স্যার। তোমরা কি একটা কথা শুনেছো কিনা? প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। তোমার জীবনটা কিরকম তার ভাষাটা নির্ভর করে তোমার প্রোটিনের উপর। কেন এই কথাটা বলা হয়? প্রোটিনকে কেন জীবনের ভাষা বলা হয়? বলা হয় এই কারণেই, এই এনজাইমটা এত প্রোটিন, এই এনজাইমটাই তো বলে দিবে তোমার আচার আচরণ, গঠন, প্রকৃতি কি হবে না হবে সব। এই কারণে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। এই যে জিনের সংজ্ঞা দিলাম, কোন বইয়ের মধ্যে এই সংজ্ঞা পাবা না। বইয়ের সংজ্ঞা যা লিখছে সেটা তুমি বুঝবা, এখন যেহেতু এটা বুঝছো বইয়ের সংজ্ঞাটা বুঝবা, কিন্তু সরাসরি বইয়ের সংজ্ঞাটা পড়লে অনেক ক্ষেত্রে বোঝা যায় না কিছু। স্যার জিনকে যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বলে, এটা কি এনজাইমে মূলত মানে বৈশিষ্ট্যগুলোকে হ্যাঁ নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, আমি এতক্ষণ ধরে তাহলে কি বললাম? তোমার জিন যেমন আমার জিন তো তেমন না, তোমার জিন যেমন তোমার মেসেঞ্জার আরএনএ তেমন, কারণ তোমার বেস সিকোয়েন্স আর আমার বেস সিকোয়েন্স তো এক না। তোমার জিনের বেস সিকোয়েন্স যেমন তোমার মেসেঞ্জার আরএনএ হবে তেমন, তোমার মেসেঞ্জার আরএনএ যেমন তোমার এনজাইম হবে তেমন। কারণ এই মেসেঞ্জার আরএনএ এর কোডনের উপর নির্ভর করে এনজাইমটা কেমন হবে। কোন কোডন কোন অ্যামাইনো অ্যাসিডকে ডেকে নিয়ে আসবে এটা তো এই কোডনের উপর নির্ভর করে। সেটা ট্রান্সলেশন পড়ানোর সময় বুঝাইছিলাম, পরে আবার বুঝাবো। তোমার মেসেঞ্জার আরএনএ যেমন হবে তোমার এনজাইম তেমন হবে, তোমার এনজাইম যেমন হবে তোমার রাসায়নিক বিক্রিয়া সেরকম হবে, তোমার রাসায়নিক বিক্রিয়া যেমন হবে তোমার বৈশিষ্ট্য আচার আচরণ সেরকম হবে। বুঝাইতে পারছি না পারিনি? হ্যাঁ স্যার বুঝছি। সবকিছুর মূল ওই জিন, যার জিন যেমন তার বৈশিষ্ট্য তেমন। মাঝখানে এই স্টেজ গুলো আছে, জিন কিভাবে কাজ করে সেটা মাত্র বললাম। এবার সাথেই লেখো, এইমাত্র যে লিখছো তার সাথেই লেখো বিজ্ঞানী জোহানসেন, JOHANSEN, জোহানসেন প্রথম জিন শব্দটি ব্যবহার করেন। এটা অনেক সময় ভর্তি পরীক্ষা দিতে পারে। জিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর হচ্ছে জোহানসেন। বিজ্ঞানী জোহানসেন প্রথম জিন শব্দটি ব্যবহার করেন। লিখতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার নিচে লেখো, স্টার চিহ্ন দাও, লেখো জেনেটিক্স। হাইফেন দিয়ে লেখো জীববিজ্ঞানের যে শাখায় জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন কমা কার্যপদ্ধতি এবং বংশ পরম্পরায়, পরম্পরা মানে একটা থেকে এক বংশ থেকে আরেক বংশ, এবং বংশ পরম্পরায় জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কার্যপদ্ধতি এবং বংশ পরম্পরায় জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বলে। জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কার্যপদ্ধতি এবং বংশ পরম্পরায় জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের স্থানান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বলে। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার। সাথে লেখো স্যার এই যে বিজ্ঞানী কি বলছেন, বংশ পরম্পরায় জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়া। বংশ পরম্পরায় জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বলে। বংশ পরম্পরায় জিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্য স্থানান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বলে। লিখছ? কথা বলো, লিখছো কিনা? হ্যাঁ স্যার লিখছি তো। সাথে লেখো বিজ্ঞানী বেটসন, BATESON, বিজ্ঞানী বেটসন প্রথম জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন। বিজ্ঞানী বেটসন প্রথম জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন। দাঁড়ি। সাথে লেখো গ্রেগর জিয়ারিজিওয়ার, গ্রেগর জোহান মেন্ডেল কে জেনেটিক্সের জনক বলা হয়। গ্রেগর জোহান মেন্ডেলকে জেনেটিক্স এর জনক বলা হয়। দাঁড়ি। লিখছ? জি স্যার। দাঁড়ি। সাথে লেখো মেন্ডেল, বাংলায় লেখো মেন্ডেল, ইংরেজি বা বাংলায় যাই লেখো, মেন্ডেল অবশ্য জিনকে ফ্যাক্টর, FACTOR, ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। মেন্ডেল অবশ্য জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। মেন্ডেল কিন্তু জিনকে জিন বলে নাই, বলছে ফ্যাক্টর। ফ্যাক্টর মানে উপাদান। মেন্ডেল অবশ্য জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। মেন্ডেল কিন্তু জিনকে জিন বলে নাই, কি বলছে? ফ্যাক্টর। ফ্যাক্টর বা উপাদান। মেন্ডেল অবশ্য জিনকে ফ্যাক্টর নামে অভিহিত করেছিলেন। লিখছ? জি স্যার। ভালো করছে। এবার লেখো লোকাস। লিখছ? লিখছ লোকাস কথাটা লিখছ? জি স্যার। সাথেই লেখো, হাইফেন দিয়ে লেখো ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে, মানে জিনের যেটা বাড়ি, তাকে লোকাস বলে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। বলো, লিখতে পারছো না পারো নাই? জি স্যার পারছি। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। এবার স্টার চিহ্ন দিয়ে লেখো। আমি আগে বলেছি আমরা এখন প্রাসঙ্গিক কিছু সংজ্ঞা লিখতেছি, এই সংজ্ঞাগুলো পরে আমার কাজে লাগবে। এবার লেখো আগের সংখ্যাটা আরেকবার একটু বলবেন? কোনটা? লোকাস। লোকাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে।
লেখছো? হ্যাঁ স্যার। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? লোকাস। লোকাস। এখন একটা স্টার চিহ্ন দাও, একটার পর একটা সংজ্ঞা লিখতে থাকবা খালি স্টার চিহ্ন দিয়ে। স্টার চিহ্ন দিয়ে লেখো হোমোজাইগাস, সরি হোমোলগাস, হোমোলগাস, LOGOUS, হোমোলগাস ক্রোমোজোম, হোমোলগাস ক্রোমোজোম, এই কথাটা লেখো, এটাও একটা সংজ্ঞা দিব আমরা। হোমোলগাস ক্রোমোজোম লিখছো? হ্যাঁ স্যার, বলো এটা না তো লিখছো? চ্যাপ্টারে পড়ছিলাম না স্যার? হ্যাঁ, এটা বোটানির ওই প্রথম চ্যাপ্টারেও পড়ছো। হোমোলগাসের বাংলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। হোমোলগাস ক্রোমোজোমের বাংলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। লিখছো কথাটা? লিখছো, ভালো করছো। এবার শোনো, কোন জীবের দেহকোষে জোড় সংখ্যায় ক্রোমোজোম থাকে, যেটাকে 2n বা ডিপ্লয়েড বলে, এই কথাটা শুনছো কোনোদিন? উন্নত জীবের দেহকোষে 2 সেট ক্রোমোজোম থাকে, 2 সেট ক্রোমোজোমকে ডিপ্লয়েড বা 2n বলে। আর জনন কোষে 1 সেট ক্রোমোজোম থাকে বা n সংখ্যক ক্রোমোজোম থাকে, ওটাকে হ্যাপ্লয়েড বলে। n এর মান n ইকুয়াল টু 1, 2, 3, 4 ইত্যাদি হতে পারে। এখন কোন একটা জীবের জনন কোষে মানে শুক্রাণুতে বা ডিম্বাণুতে যদি একটা ক্রোমোজোম থাকে, তাহলে ওই জীবের দেহকোষে 2n ইকুয়াল টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 2টা ক্রোমোজোম থাকবে। যদি কোনো জীবের জনন কোষে মানে শুক্রাণুতে বা ডিম্বাণুতে 2টা ক্রোমোজোম থাকে, তাহলে ওই জীবের দেহকোষে 2n ইকুয়াল টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 4টা ক্রোমোজোম থাকবে। এগুলো বুঝতে পারতেছো না? পারো নাই? এইভাবে হ্যাঁ, জনন কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে, দেহকোষে তার ডাবল ক্রোমোজোম থাকবে। জনন কোষে একটা ক্রোমোজোমও থাকতে পারে, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, 4টাও থাকতে পারে, 50টাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। জনন কোষ মানে শুক্রাণু অথবা ডিম্বাণু। কোনো একটা জীবের জনন কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে, দেহকোষে তার ডাবল ক্রোমোজোম থাকবে। বুঝছো না বোঝো নাই? জনন কোষের ক্রোমোজোম গুলোকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন মানে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে হচ্ছে 1 সেট ক্রোমোজোম, আর 2n মানে ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে 2 সেট ক্রোমোজোম। ধরো একটা জীব যেমন মানুষ, মানুষের শুক্রাণুতে 23টা ক্রোমোজোম, মানুষের ডিম্বাণুতে 23টা ক্রোমোজোম। এই শুক্রাণু এটা জনন কোষ, ডিম্বাণু এটাও জনন কোষ। এই দুইটা যখন একত্রিত হয়, তখন প্রথম যে কোষটা তৈরি হয় সেটা একটা ডিপ্লয়েড কোষ। ওর মধ্যে ক্রোমোজোম থাকবে 23 যোগ 23 সমান সমান 46। বুঝতে পারতেছো না? পারো নাই? শুক্রাণুটা হ্যাপ্লয়েড, তার মধ্যে 23টা ক্রোমোজোম। ডিম্বাণুটাও হ্যাপ্লয়েড, তার মধ্যে 23টা ক্রোমোজোম। তাহলে জাইগোট যখন তৈরি হবে, শুক্রাণু আর ডিম্বাণু একত্রিত হয়ে, তার ভেতরে ক্রোমোজোম থাকবে 23 যোগ 23। এই 23 এটা একটা এন, আর এই 23 এটা একটা এন, এই দুটাকে যোগ করলে হয় 2n। তার মানে মানুষের দেহকোষে ক্রোমোজোম হচ্ছে 23 দুগুণে 46, 46টা ক্রোমোজোম। বোঝা গেছে না যায় নাই? জি স্যার, বুঝছি। বুঝছি। এরকম এক একটা প্রাণীর বা এক একটা উদ্ভিদের এক এক রকম। কারো দেহকোষে হয়তো 4টা ক্রোমোজোম, কারো দেহকোষে হয়তো 6টা ক্রোমোজোম, কারো 9টা, মানুষের 46টা ইত্যাদি ইত্যাদি। দেহকোষে ক্রোমোজোম এরকম থাকে, জোড়ায় জোড়ায় থাকে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে। মনে করো এই যে মানুষের এই দেহকোষটা, এটা একটা দেহকোষ, বা অন্য একটা প্রাণী, অন্য একটা প্রাণী এমন একটা প্রাণী যার এই দেহকোষে ক্রোমোজোম মনে করো আছে 4টা। কয়টা ক্রোমোজোম আছে দেহকোষে? 4টা। 4টা। এই 4টা ক্রোমোজোমের মধ্যে 2টা ক্রোমোজোম আসবে তার বাবার মাধ্যমে, শুক্রাণুর মাধ্যমে, বাবার কাছ থেকে।
মনে করো এই একটা হচ্ছে আসছে বাবার কাছ থেকে, আবার মনে করো এই একটা এটাও আসছে বাবার কাছ থেকে। চারটা যদি হয় তাহলে অবশ্যই দুইটা আসতে হবে বাবার কাছ থেকে, n ইকুয়াল টু হতে হবে 2, এটা শুক্রাণু, যোগ আবার n ইকুয়াল টু 2, তাহলেই তো 2n ইকুয়াল টু 4 হবে, তা নাহলে তো হবে না, তাই না? তার মানে শুক্রাণুর মাধ্যমে আসছে দুইটা, ডিম্বাণুর মাধ্যমে আসছে দুইটা, দুইটা একত্রিত করলে 2n ইকুয়াল টু 4। মনে করো এই দুইটা আসছে বাবার কাছ থেকে, তাহলে এই প্রাণীটার মায়ের কাছ থেকে ডিম্বাণুর মাধ্যমেও আসবে হচ্ছে দুইটা ক্রোমোজোম, এই একটা আবার এই একটা। একটা প্রাণীর শুক্রাণুর মাধ্যমে যে কয়টা ক্রোমোজোম আসবে তার ডিম্বাণুর মাধ্যমে ওই কয়টা ক্রোমোজোম আসবে। এবার একটু নজর দাও, এই দুটো আসছে মায়ের কাছ থেকে ডিম্বাণুর মাধ্যমে, আর এই দুটো আসছে বাবার কাছ থেকে শুক্রাণুর মাধ্যমে। এখন তুমি তাকাইলে দেখবা বাবার একটা ক্রোমোজোম যতখানি লম্বা ঠিক মায়েরও একটা ক্রোমোজোম আছে অতখানি লম্বা, আবার বাবার একটা ক্রোমোজোম দেখতে পাচ্ছি ছোট, মায়েরও তাহলে একটা ক্রোমোজোম আছে ছোট। এইভাবেই ক্রোমোজোম গুলো থাকে। কিভাবে থাকে? বাবার যে কোনো একটা ক্রোমোজোম যতখানি লম্বা হবে, এই যে মনে করো বাবার এই ক্রোমোজোমটা এতখানি লম্বা, তাহলে মায়েরও একটা ক্রোমোজোম থাকবে ঠিক অতখানি লম্বা, এটা বেশ লম্বা। আবার বাবার আরেকটা দেখলাম খাটো, তাহলে মায়েরও একটা থাকতে হবে খাটো। এইভাবে বাবার যদি আরেক সাইজ হয় তাহলে মায়েরও একটা ওই সাইজের আরেকটা থাকতে হবে। দেহকোষের ভিতরে যতগুলো ক্রোমোজোম থাকে তার অর্ধেক আসে বাবার কাছ থেকে, অর্ধেক আসে মায়ের কাছ থেকে। এটা যেমন সত্য, বাবার যে কোনো একটা ক্রোমোজোম যতখানি লম্বা থাকে ঠিক ওই সাইজের মায়েরও একটা ক্রোমোজোম থাকে, এবং বাবার এই ক্রোমোজোমটার যেখানে সেন্ট্রোমিয়ার আছে মায়ের ক্রোমোজোমেরও ঠিক ওখানে একটা সেন্ট্রোমিয়ার থাকবে। বাবার ক্রোমোজোমের যদি এখানে একটা জিন থাকে মায়ের ক্রোমোজোমেরও এখানে একটা জিন থাকতে হবে। বাবার ক্রোমোজোমের মনে করো এই শেষ মাথায় একটা জিন আছে, মায়ের ক্রোমোজোমেরও শেষ মাথায় একটা জিন থাকতে হবে। এই যে দুইটা ক্রোমোজোম যারা সব দিক থেকেই প্রায় একজন আরেকজনের অনুরূপ, এই ক্রোমোজোম দুইটাকে বলা হয় হোমোলগাস ক্রোমোজোম। দেহকোষে এমন দুইটা ক্রোমোজোম, দেহকোষে বিদ্যমান এমন দুইটা ক্রোমোজোম যার একটা আসে বাবার কাছ থেকে, একটা আসে মায়ের কাছ থেকে। ক্রোমোজোম দুইটা এমন তাদের সেন্ট্রোমিয়ার একই বরাবর এবং জিন সমূহ একই বরাবর অবস্থান করে। দৈর্ঘ্যে, প্রস্থে, সেন্ট্রোমিয়ারের অবস্থানে, জিনের বিন্যাসে সব দিক দিয়ে এই ক্রোমোজোম দুইটা একজন আরেকজনের অনুরূপ। এই ক্রোমোজোম দুইটাকে বলা হয় পরস্পরের হোমোলগাস ক্রোমোজোম। বুঝাইতে পারছি না পারিনি? জি স্যার, বুঝছি। লেখো হোমোলগাস বা সমসমস্ত ক্রোমোজোম লিখে হাইফেন দিয়ে লেখো দেহকোষে বিদ্যমান এমন দুইটি ক্রোমোজোম, দেহকোষে বিদ্যমান এমন দুইটি ক্রোমোজোম। মুসা কি সমস্যা, এখন জয়েন করলে, এতক্ষণ কোথায় ছিলা? স্যার ওই একটু নিউ মার্কেটে গেছিলাম, কিন্তু স্যার বৃষ্টির কারণে মানে আসতে অনেক লেট হয়েছে। ঢাকায় বৃষ্টি হচ্ছে না? জি স্যার। তাও তুমি তো জয়েন করছো, কিন্তু ওরা অনেকেই কিন্তু জয়েন করে নাই, তৌহিদ, সাগর, ওরা কেউ জয়েন করে নাই। শোনো, আমরা যেটা প্রাথমিক কথা বলেছি সেটা তুমি পরে রেকর্ড দেখে শুনে নিও। আমরা কিন্তু প্রাণী বিজ্ঞানের 11তম অধ্যায় জিন তত্ত্ব শুরু করে দিয়েছি। জি স্যার, আর আগেরটা আগামী, রেকর্ড দেখে নেব। হ্যাঁ, আর আগামী শুক্রবার, টাইম এখনো বলি নাই, আগামী শুক্রবার আমরা এই অস্থি চ্যাপ্টারের উপরে পরীক্ষা নিব, এমসিকিউ পরীক্ষা। পেছনের সমস্ত অস্থির সবকিছু পড়বা, সেটার উপরে এমসিকিউ পরীক্ষা নিব আগামী শুক্রবার। এটা হচ্ছে মূল কথা, আগে বলে নিলাম। আর প্রাণী বিজ্ঞানের জিন তত্ত্ব চ্যাপ্টার শুরু করেছি আমরা, এই চ্যাপ্টার শেষ হয়ে গেলে প্রাণী বিজ্ঞানের সিলেবাসটা শেষ হয়ে যায়, এই জন্য এটা শেষ করতে চাই। আর এখানে কিছু মৌলিক সংজ্ঞা আমাদের দরকার পড়বে, সেই সংজ্ঞাগুলো আমরা লিখতে লিখতে যাচ্ছি। আশা করি তুমি রেকর্ড দেখলে আর কোনো অসুবিধা থাকবে না। আমরা আবার পড়ায় চলে গেলাম। তাহলে আবার সংজ্ঞাটা দেই। হোমোলগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোম, হাইফেন দিয়ে লেখো দেহকোষে বিদ্যমান এমন দুটি ক্রোমোজোম যার একটি বাবা ও অপরটি মায়ের কাছ থেকে আসে। দেহকোষে বিদ্যমান এমন দুটি ক্রোমোজোম যার একটি বাবা ও অপরটি মায়ের কাছ থেকে আসে, এবং দৈর্ঘ্য, কমা, প্রস্থ, কমা,
সেন্ট্রোমিয়ারের অবস্থান কমা জিনের বিন্যাস ইত্যাদি সকল বিবেচনায় দৈর্ঘ্য, প্রস্থ, সেন্ট্রোমিয়ারের অবস্থান, জিনের বিন্যাস ইত্যাদি সকল বিবেচনায় ক্রোমোজোম দুটি যখন পরস্পরের অনুরূপ হয় তখন তাদেরকে হোমোলগাস বা সমসংস্থ ক্রোমোজোম বলে। দাঁড়ি দেহকোষে বিদ্যমান এমন দুটি ক্রোমোজোম যার একটি বাবা ও অপরটি মায়ের কাছ থেকে আসে এবং দৈর্ঘ্য, প্রস্থ, সেন্ট্রোমিয়ারের অবস্থান, জিনের সজ্জাবিন্যাস ইত্যাদি সকল বিবেচনায় ক্রোমোজোম দুটি যখন পরস্পরের অনুরূপ হয় স্যার তখন ইত্যাদি তাদের বলছেন কি বলছেন? ইত্যাদি সকল বিবেচনায় ক্রোমোজোম দুটি যখন পরস্পরের অনুরূপ হয় তখন তাদেরকে হোমোলগাস বা সমসংস্থ ক্রোমোজোম বলে। দৈর্ঘ্য, প্রস্থ, সেন্ট্রোমিয়ারের অবস্থান, জিনের সজ্জাবিন্যাস ইত্যাদি সকল বিবেচনায় ক্রোমোজোম দুটি যখন পরস্পরের অনুরূপ হয় তখন তাদেরকে হোমোলগাস বা সমসংস্থ ক্রোমোজোম বলে। লিখছো কিনা দেখো। ইয়েস স্যার। ঠিক আছে, হোমোলগাস বা সমসংস্থ ক্রোমোজোমের সংজ্ঞা আমরা জানলাম, বুঝলাম। এবার একটা মজার কথা শোনো। ধরো একটা জীবের তো অনেক রকমের বৈশিষ্ট্য থাকে। মনে করো একটা ইঁদুর সাদা, আর একটা ইঁদুর মনে করো কালো। এই যে সাদা একটা রং, কালো একটা রং, এগুলো তো বৈশিষ্ট্য। এই দুটো রং সাদা, ওটা একটা বৈশিষ্ট্য। এই দুটো রং কালো, বৈশিষ্ট্য। অথবা মনে করো একটা গাছ লম্বা, একটা গাছ খাটো, এগুলো সব বৈশিষ্ট্য। কিন্তু মনে রাখতে হবে যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য কমপক্ষে দুইটা জিন দায়ী থাকবে এবং সেই দুইটা জিন হবে এই হোমোলগাস ক্রোমোজোমের মুখোমুখি অবস্থানকারী দুইটা জিন। যেমন ধরো তোমার কোনো একটা বৈশিষ্ট্য, এই সাদা বলো, কালো বলো, লম্বা বলো, খাটো বলো, যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য এই হোমোলগাস ক্রোমোজোমের মুখোমুখি অবস্থিত যে দুইটা জিন, এই দুইটা জিন একসাথে দায়ী থাকবে। মনে করো এই দুইটা জিন চাচ্ছে ইঁদুরটা কালো হোক অথবা সাদা হোক, আবার এই দুইটা জিন মনে করো চাচ্ছে ইঁদুরের লেজটা ছোট হোক অথবা বড় হোক। এইভাবে জীবের ভেতরে যতগুলো ক্রোমোজোম থাকে, এটা তো দুইটা ক্রোমোজোম, আরো তো অন্যান্য আরো জোড়ায় জোড়ায় ক্রোমোজোম আছে। সকল ক্রোমোজোমেই হোমোলগাস ক্রোমোজোমে এরকম জিন থাকে এবং হোমোলগাস ক্রোমোজোমের এই যে মুখোমুখি দুইটা জিন, এই দুইটা জিন একসাথেই যে কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। একটা জিন একা একা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারবে না। যে কোনো জীবের যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য কমপক্ষে দুইটা জিন দায়ী হবে। তবে অনেক সময় চারটা জিনও দায়ী হতে পারে, এই দুইটা জিনও দায়ী হতে পারে, আবার পাশের এই দুইটা জিনও দায়ী হতে পারে। আবার অনেক সময় এর সাথে আরো দুইটা জিন, 6টা জিনও দায়ী থাকতে পারে, কিন্তু কমপক্ষে দুইটা জিন। এই যে দুইটা জিন, যার একটা আছে হোমোলগাস ক্রোমোজোমের বাবার ক্রোমোজোমে, আর একটা আছে মায়ের ক্রোমোজোমে, এই জিন দুইটাকে বলা হয় পরস্পরের অ্যালিল। কি বলে? অ্যালিল। ALLEL, অ্যালিল। এই সংজ্ঞাটা আমরা এখন লিখব। সরেয়তে জফলায় আকার, লয়রস্যি ল, অ্যালিল কথাটা লিখে আইপেন দাও, স্টার চিহ্ন দিয়ে লেখো অ্যালিল। মুখে নষ্ট হবে। অ্যালিল কথাটা লিখে হাইফেন দাও। ইংরেজিতে বলে ALLEL, এলিল, আর এখানে বাংলায় লিখলেও এরকম। অ্যালিল কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো হোমোলগাস ক্রোমোজোমের মুখোমুখি অবস্থিত যে দুইটি জিন
হোমোলগাস ক্রোমোজোমের মুখোমুখি অবস্থিত যে দুইটি জিন লিখছ? জি স্যার লিখতেছি। হ্যাঁ লেখো। হোমোলগাস ক্রোমোজোমের মুখোমুখি অবস্থিত যে দুইটি জিন একসাথে জীবের কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। হোমোলগাস ক্রোমোজোমের মুখোমুখি অবস্থিত যে দুইটি জিন একসাথে জীবের কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ওই জিন দুটিকে পরস্পরের অ্যালিল বলে। হোমোলগাস ক্রোমোজোমের মুখোমুখি অবস্থিত যে দুইটি জিন একসাথে জীবের কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ওই জিন দুটিকে পরস্পরের অ্যালিল বলে। দেখো লিখতে পারছো কিনা। হোমোলগাস ক্রোমোজোমের জি স্যার। মুখোমুখি অবস্থিত যে দুইটি জিন একসাথে জীবের কোনো একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, ওই জিন দুটিকে পরস্পরের অ্যালিল বলে। লিখতে পারছো কিনা দেখো। জি জি স্যার। স্যার লিখছি। লিখছো, ভালো করছো। এবার আমরা পরের সংজ্ঞায় যাব। আমরা আজকে শুধু সংজ্ঞাই লিখবো, আজকে লিখেও শেষ হবে না, আরো দুই একটা সংজ্ঞা থাকবে, কারণ প্রত্যেকটা সংজ্ঞা বুঝে বুঝে লিখতে হবে। না বুঝে, জেনেটিক্স এর পুরোটাই হচ্ছে বোঝার ভিত্তিক। এর একটা ক্লাস যদি মিস যাও, পরের ক্লাসে তুমি আর এসে কিছুই বুঝবা না। খুব সাবধান, আজকে যারা ক্লাস করলো না তারা যে কতটা ক্ষতিগ্রস্ত হলো আমি বুঝাতে পারবো না। যদিও রেকর্ড দেখে কিছুটা কভার হবে, কিন্তু জেনেটিক্স এর কোনো একটা ক্লাস যদি তুমি মিস দাও, তাহলে পরের ক্লাসে এসে কিন্তু তুমি কিচ্ছু বুঝবা না। সাবধান, এই চ্যাপ্টারটা কিন্তু এরকম। আর বুঝলে পরে তোমার কাছে একদম সোজা লাগবে, অঙ্কের মতো। অঙ্ক যেমন একবার বুঝলে পরে করা কোনো ব্যাপার না, জেনেটিক্স একবার বুঝলে লেখা কোনো ব্যাপার না। না বুঝলে জেনেটিক্স লেখাই যাবে না। এবার লেখো, পরের সংজ্ঞা লেখো, জিনোম। সংজ্ঞাটা লেখো, জিনোম। কোন জীবের একটি মাত্র জনন কোষে যতগুলি ক্রোমোজোম থাকে, কোন জীবের একটি মাত্র জনন কোষে যতগুলি ক্রোমোজোম থাকে, সকল ক্রোমোজোমে বিদ্যমান সবগুলি জিনকে একত্রে জিনোম বলে। কোন জীবের একটি মাত্র জনন কোষে যতগুলি ক্রোমোজোম থাকে, সবগুলি ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনকে একত্রে ওই জীবের জিনোম বলে। ওই জীবের কথাটা লাগিয়ে দাও। কোন জীবের একটি মাত্র জনন কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে বা যতগুলি ক্রোমোজোম থাকে, সকল ক্রোমোজোমে বিদ্যমান সবগুলি জিনকে একত্রে ওই জীবের জিনোম বলে। দেখো লিখতে পারছো কিনা। জি স্যার লিখছি। যেমন মনে করো এরকম হতে পারে, মানুষের একটা শুক্রাণুর ভিতরে 23টা ক্রোমোজোম থাকে। এই 23টা ক্রোমোজোমের মধ্যে মনে করো 575টা জিন আছে, ফর সে আর কি বললাম আর কি। তাহলে এই 575টা জিনকে তুমি একসাথে বলবা মানুষের জিনোম। বুঝাতে পারছি না পারিনি? বলো, বুঝাতে পারছি না পারি নাই, বলো না। জি স্যার। জি স্যার। ঠিক আছে, সব বুঝে বুঝে লিখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে। এবার স্টার চিহ্ন দিয়ে লেখো, প্রকট এবং প্রচ্ছন্ন জিন। জিন লিখতে মনে হয় রস্বইকারী ব্যবহার করে, তাই না? জিন, প্রকট এবং প্রচ্ছন্ন জিন, কথাটা লিখছো? জি স্যার। আচ্ছা, এবার বিষয়টা বোঝো। মনে করো একটা ইঁদুর সাদা,
আর একটা ইঁদুর কালো। এখন এই দুইটা ইঁদুরের মধ্যে তুমি যদি ক্রস করো, তাহলে জেনেটিক্স এর নিয়ম অনুযায়ী মনে করো এটাকে তুমি নিলা পুরুষ ইঁদুর সাদা, এটাকে মনে করো নিলা তুমি স্ত্রী ইঁদুর কালো। এই দুইটা ইঁদুরের মধ্যে যদি ক্রস করো, তাহলে প্রথম বংশধর, যেটাকে এরকম লেখা হয় F1 জনু। জনু মানে হচ্ছে জেনারেশন বা বংশধর, F1 মানে হচ্ছে ফার্স্ট ফিলিয়াল বা প্রথম বংশধর। সোজা কথা, এখানে তুমি F1 জনু লিখতে পারো, প্রথম বংশধর লিখলেও কোনো সমস্যা নেই। জেনেটিক্স এর নিয়ম অনুযায়ী এই দুইটা ইঁদুরের মধ্যে যদি ক্রস করো, তাহলে প্রথম বংশধরের ইঁদুরটা হয় কালো হবে, না হলে সাদা হবে, মাঝামাঝি কিছু হবে না। মাঝামাঝি হলে সেটা একটা ব্যতিক্রম, কিন্তু জেনারেলি মানে ব্যতিক্রম না, স্বাভাবিকভাবে যদি হয়, তাহলে দুইটা ইঁদুরকে ক্রস করলে প্রথম বংশধরের ইঁদুরটা হয় সাদা না হয় কালো, এর যে কোনো একটা ধরনের হবে। এখন যদি এইটা কালো হয় ইঁদুরটা, এখন খেয়াল করো এই পুরুষ ইঁদুরটা কি ছিল? সাদা। পুরুষ ইঁদুরটা কি ছিল? সাদা। সাদা। স্ত্রী ইঁদুরটা কি ছিল? কালো। কালো। এখন এই যে বাচ্চাটা হয়েছে, বাচ্চাটার মধ্যে কিন্তু সাদা জিনটাও আসছে, কারণ বাবা যখন সাদা ইঁদুরটা যখন শুক্রাণু তৈরি করেছে, সেই শুক্রাণুর মধ্যে তো সাদা জিন রয়েছে, আর কালো ইঁদুরটা যখন ডিম্বাণু তৈরি করছে তার মধ্যে কালো জিন রয়েছে। শুক্রাণু আর ডিম্বাণু একত্রিত না হয়ে তো এই ইঁদুরটা তৈরি হয় নাই, এই ইঁদুরটার মধ্যে তো শুক্রাণু ডিম্বাণু দুইটাই আসতে হয়েছে। তার মানে এটার মধ্যে বাবার থেকে সাদা বৈশিষ্ট্য আসছে আর মায়ের কাছ থেকে কালো বৈশিষ্ট্য আসছে, কিন্তু দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একটা প্রকাশ পাইছে, আরেকটা প্রকাশ পায় নাই। কেন? কারণ এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে, দুইটা বৈশিষ্ট্যই তো জিন দ্বারা নিয়ন্ত্রিত। এই দুইটা বৈশিষ্ট্য যে দুইটা জিন নিয়ন্ত্রণ করছে, তার মধ্যে একটা জিন শক্তিশালী জিন, জোরালো জিন, ওইটাকেই বলতে হবে প্রকট। কোনটা প্রকট? যেটার বৈশিষ্ট্য প্রকাশ পাইছে প্রথম বংশধরে সেটাই প্রকট, সেটাই শক্তিশালী। আর যেটার বৈশিষ্ট্য প্রকাশ পায় নাই সেটা হচ্ছে দুর্বল বা প্রচ্ছন্ন জিন। এই বাচ্চাটার মধ্যে সাদা এবং কালো দুইটা জিনই কিন্তু আসছে, কিন্তু আসলে কি হবে? কালো বৈশিষ্ট্যটা প্রকাশ পেলেও সাদাটা কিন্তু প্রকাশ পায় নাই। এই জন্য যখন দুইটা ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে তুমি ক্রস করবা, প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে ওটাকে বলতে হবে প্রকট জিন, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না ওটাকে বলতে হবে প্রচ্ছন্ন জিন। বুঝাইতে পারছি না পারিনি? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এদের কি কি পরস্পরের এলিল বলা হয়? না, এই যে সাদা এলিল তো এবং ভিন্ন কালো। জিনিস। এলিল তো ভিন্ন জিনিস। এলিল এটা তো আলাদা ইঁদুর, এটা তো আলাদা ইঁদুর। এলিল তো থাকবে একই ইঁদুরের একটা দেহকোষের মধ্যে যে হোমোলগাস ক্রোমোজোম আছে, তাদের মুখোমুখি যে দুইটা জিন থাকবে তারা হবে একটা এলিল। ধরো এটা একটা সাদা ইঁদুর, এই সাদা ইঁদুরের একটা কোষ, এই মনে করো কোষ, এই কোষের মধ্যে মনে করো অনেকগুলো ক্রোমোজোম আছে, তার মধ্যে এই হচ্ছে দুইটা ক্রোমোজোম যারা হোমোলগাস। এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে। এই দুইটা জিন হচ্ছে এই সাদা রংটা নিয়ন্ত্রণ করতেছে। কিভাবে? এই জিনটাও বলতেছে যে হ্যাঁ আসো সাদা রং তৈরি করি, ডাব্লু, ডাব্লু মানে হোয়াইট। এই জিনটাও বলতেছে হ্যাঁ আসো সাদা রং তৈরি করি, হোয়াইট মানে সাদা। এই যে দুইটা জিন, এটাও ডাব্লু এটাও ডাব্লু, এইটাকে বলা হয় অ্যালিল। এই দুইটা জিন হচ্ছে অ্যালিল। কিন্তু এটা তো আলাদা ইঁদুর, এটা হচ্ছে আলাদা ইঁদুর, এটার সাথে এটার অ্যালিলের কোনো সম্পর্ক নাই। একই ইঁদুরের একটা মাত্র কোষের ভেতরে হোমোলগাস দুইটা ক্রোমোজোমের মুখোমুখি অবস্থিত জিনকে তুমি বলবে অ্যালিল। বুঝাইতে পারছি না পারিনি? এই সাদা বৈশিষ্ট্যটা কোনো একটা অ্যালিল নিয়ন্ত্রণ করেছে, আবার এই ইঁদুরের কালো বৈশিষ্ট্যটা কোনো একটা অ্যালিল নিয়ন্ত্রণ করেছে। বুঝতে পারছো না পারো নাই? হ্যাঁ স্যার বুঝছি স্যার। মানে স্যার ওই আমরা যে এখানে লম্বা হব কিনা খাটো হব বা কালো ওগুলো আসবে, সব আসবে, সব আসবে, ধীরে ধীরে সব আসবে। তুমি আস্তে আস্তে আমার সাথে আসতে থাকো, দেখবা সব বুঝবা। আগে ভাগে বলতে গেলে আমি আবার মিলাইতে পারবো না, আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি তোমাকে, সব দেখবা একসময় কোনো কিছু বোঝার বাকি থাকবে না ইনশাল্লাহ। তাহলে আমি কি বললাম, যদি ভিন্ন রকমের বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে তুমি ক্রস করো, তাহলে প্রথম বংশধরে, কিন্তু দ্বিতীয় বংশধরে যা হবে সেটা না, কিন্তু প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটাকে বলবো আমরা প্রকট বৈশিষ্ট্য বা প্রকট জিন, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেটাকে আমরা বলবো প্রচ্ছন্ন জিন। এই কথাটা তুমি বুঝছো না বোঝো নাই? স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা দিচ্ছি।
লেখো প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন লিখে হাইফেন দাও। লেখো একই জাতীয় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। একই জাতীয়, তুমি ইন্দুরের লাগে যদি বান্দরের ক্রস করো সেটা কিন্তু হবে না, বোঝো না এই জিনিসটা? একই জাতীয় হইতে হবে। তুমি ইন্দুর ক্রস করলে ইন্দুর নাও, একটা সাদা একটা কালো নাও, বান্দর নিলে বান্দর নাও, কিন্তু ইন্দুরের লাগে বান্দরের ক্রস করে বলবা এই দেখবো কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন, এইসব বান্দরামি তোমার চলবে না, এইসব দুষ্টামি চলবে না। জিনিসটা বুঝছো না বোঝো নাই? একই জাতীয় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হলে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। দাড়ি বৈশিষ্ট্য, জিনের কথা পরে আসবে। আবারও বলি, একই জাতীয় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হলে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। দাড়ি লেখা হলে বলিও। একই জাতীয় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে ক্রস করা হলে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। লিখছো সবাই? জি স্যার। দাঁড়ি সাথে লেখো প্রকট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে প্রকট জিন এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে প্রচ্ছন্ন জিন বলে। প্রকট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে প্রকট জিন এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে প্রচ্ছন্ন জিন বলে। দাঁড়ি আজকে এটুকুই থাকবে। সবাই ভালো থাকো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। প্রকট জিন নিয়ন্ত্রণকারী প্রকট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে প্রকট জিন এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে প্রচ্ছন্ন জিন বলে। লিখছা?